শহীদ আবু সাইদ হত্যা মামলার ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে। তদন্ত শেষ, ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হতে পারে আজ। নির্বাচনে অনিয়মের মামলায় গ্রেপ্তার হাবিবুল আওয়ালের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। কিছুক্ষণের মধ্যে তোলা হতে পারে আদালতে। বিতর্কিতদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে করার দাবি বিএনপির। নিরপেক্ষতার প্রমাণ চায় জামায়াত। নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, সরকারকে এখন কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে। তারা যে ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবেন সেই মর্মে তাদের ভূমিকার মাধ্যমে প্রমাণ রাখতে হবে। সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। ১১ বোর্ডের ১২.৫ লাখের বেশি পরীক্ষার্থী। কেন্দ্রগুলোতে ডেঙ্গু করোনা মোকাবেলায় নির্দেশনা। বন্দুকের ট্রিগারে ইরানি সেনাদের আঙুল বিপ্লবী গার্ডের হুঁশিয়ারি, ফের সংঘাতের শঙ্কা। কঠোর মন্তব্যের একদিন পর নেতানিয়াহুর পাশে ট্রাম্প। স্বাগত। এখন ঢাকায়, সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে প্রসিকিউশন। গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদন আবু সাইদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হতে পারে। এই মামলায় ৪ আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাইদ। এ বিষয়ে সবশেষ জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। শুভ, একটু জানাবেন, শহীদ আবু সাইদ হত্যায় যাদের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে তাদের সবার নাম পরিচয় জানা গিয়েছে কিনা এবং কখন দাখিল হতে পারে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন। আনুষ্ঠানিক অভিযোগ আজকেই দাখিল হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। তবে এটি আসলে কখন হবে সেটি বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে কোর্ট বসতে পারে, বসলে হয়তো এটি আনুষ্ঠানিকভাবে প্রসিকিউশন জমা দিলে এটি কোর্ট গ্রহণ করতে পারে। তবে যে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে এর মধ্যে রংপুর মেট্রোপলিটনের সাবেক পুলিশ প্রধান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং একই সঙ্গে যে ৪ জন গ্রেফতার হয়েছেন তারা তো আছেন, এই দুজন। তবে এর আগে বলা হচ্ছিল যে প্রথম যে অভিযোগ করা হয় আবু সাইদের ভাই যে আসলে মামলাটি করেছিলেন তখন প্রধান আসামি শেখ হাসিনাকে করে প্রায় ২৫ জনের নাম তারা দিয়েছিলেন। তবে এই ৩০ জনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আর এর আগে জুনের মাঝামাঝি ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন শেষ করবার নির্দেশ দেওয়া হয়েছিল, যেটি আসলে আগামী ১৪ই জুলাই এটি শেষ করবার কথা থাকলেও এর অনেক আগেই তদন্ত শেষ করে প্রতিবেদন প্রসিকিউশনের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন মূলত অপেক্ষা যে কোর্ট আজকে বসবে কিনা। যদি বসে তাহলে তারা তো এটি জমা দেবেন এবং এটি গ্রহণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ছিল এখানকার সবশেষ খবর। মিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। নির্বাচনে অনিয়মের মামলায় গ্রেপ্তারকৃত সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালকে আজ তোলা হবে আদালতে। এ সময় ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, কতক্ষণ নাগাদ হাবিবুল আওয়ালকে আদালতে তোলা হতে পারে, একটু বিস্তারিত আমাদের কাছে, আপনার কাছে যে তথ্য আছে সেটি জানাবেন। মিম, আজকে দুপুরের পরপর সময়ে এই যে হাবিবুল আউয়াল সাবেক প্রধান নির্বাচন কমিশনার, তাকে শেরেবাংলা নগর থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে কিছুক্ষণের মধ্যে আদালতে আনা হবে এবং পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে 10 দিনের রিমান্ডের আবেদন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখনও যেহেতু কাগজটি আমাদের হাতে পৌঁছায়নি, আমরা সেটি নিশ্চিত করে বলতে পারছি না। এছাড়া আমরা দেখেছি যে শেরেবাংলা নগর এই থানার একই মামলায় আরেকজন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকেও গ্রেপ্তার করা হয়েছিল। তিনি এখন 4 দিনের রিমান্ডে আছেন এবং পরপর 2টি জাতীয় সংসদ নির্বাচনে ভোটের কারচুপি অনিয়মের
অভিযোগ তুলে শেরেবাংলা নগর থানায় বিএনপি মামলা দায়ের করেছিলেন 24 জনের বিরুদ্ধে। সে মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সহ 24 জনের নামে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় মূলত তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং গ্রেপ্তার দেখিয়ে আজকে তাদের রিমান্ড শুনানি হতে পারে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছেন। তবে এখনও তাকে আজকে আদালতে তোলা হয়নি বা আদালতের যে গারদখানায় সেখানেও নিয়ে আসা হয়নি এবং গতকালকে তাকে মগবাজার থেকে ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে তারপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে কিছু স্বাস্থ্য পরীক্ষা রয়েছে সেগুলো করা হয়, সেগুলো সম্পন্ন করে আজকেই তাকে আদালতে তোলা হবে। তবে রিমান্ড চাওয়া হবে কি হবে না এই বিষয়টি আদালতে যখন নিয়ে আসা হবে তখন জানা যাবে। জাতীয় যে নির্বাচন 2014, 18, 24 সালের এই 3টি নির্বাচনে ভোটে কারচুপি, বিপুল অনিয়মের অভিযোগেই মূলত সাবেক যে প্রধান নির্বাচন কমিশনার তাদের বিরুদ্ধেই মূলত মামলাটি করা হয়েছে। সেই মামলায় তিনি একজন আসামি এবং এখানে আমরা দেখেছি যে এই যে ডামি নির্বাচন হয়েছে 2024 সালে, সেই ডামি নির্বাচনের জনক বলেও তাকে আখ্যায়িত করেছেন বিরোধী দলীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, নেতারা। বিভিন্ন সময় দেখেছে আন্দোলন সংগ্রামে এই কথাগুলো তিনি বলেছেন। মূলত এই কারণেই তিনি এর আগে থেকে সমালোচনার কেন্দ্রে ছিলেন। 2024 সালের নির্বাচনের পর থেকে 5ই আগস্টের পর আওয়ামী লীগের পতন হলে শেখ হাসিনা যখন ভারতে অবস্থান করেন পালিয়ে গিয়ে, এরপরই যেই নির্বাচন কমিশনাররা ছিলেন সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা সকলেই পলাতক অবস্থায় ছিলেন এবং পলাতক অবস্থায় এখন পর্যন্ত প্রায় 100-রও বেশি আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, কারাগারে রয়েছেন, কেউ কেউ রিমান্ডে রয়েছেন এবং নির্বাচন কমিশনার প্রধান 2 জন নির্বাচন কমিশনার পরপর গ্রেপ্তার হয়েছেন। এর আগে নুরুল হুদা তিনি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়ার পর তাকে 10 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরবর্তীতে তাকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয় এবং আজকেও একই থানার শেরেবাংলা নগর থানার একই মামলায় তাকে আজকে আদালতে সোপর্দ করা হবে। আদালতে নিয়ে আসার পর তার শুনানি অনুষ্ঠিত হবে। রিমান্ড হবে কি হবে না সেটি পরবর্তীতে জানা যাবে। তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় কিনা সে বিষয়টিও পরবর্তীতে নিশ্চিত করে বলা সম্ভব হবে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আদালত থেকে সবশেষ খবর। নির্বাচনের আগে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। যদিও জামায়াতে ইসলামী ও এনসিপির দাবি এই উপদেষ্টা পরিষদ দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব, তবে তাদের কাজের মাধ্যমে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। এদিকে এবি পার্টি বলছে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন বড় রাজনৈতিক দল ও আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ সহযোগিতা। বিস্তারিত জানাবেন সিফাত শাহরিয়ার। লন্ডন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার একান্ত আলাপে মূলত কী কথা হয়েছে সেটি এখনো কি প্রকাশ হয়েছে? এমন প্রশ্ন এখন ঘুরছে রাজনৈতিক অঙ্গনে। সাথে দ্বিমত আছে বৈঠকের পর যৌথ বিবৃতি নিয়েও। তবে 2 শীর্ষকর্তার আলাপ যে ফলপ্রসূ হয়েছে সে নিয়ে একমত সিংহভাগ দল। বিশেষ করে বিএনপি বলছে দেশ নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করছেন বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে সরকারের উচিত কেয়ারটেকার মোডে যাওয়া। যদি সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় তাহলে সামনের দিকে এগোনোর কোনো সুযোগ নেই এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য যারা বিতর্কিত হয়েছে ইতিমধ্যে একেবারে পরিষ্কারভাবে বিতর্কিত হয়েছে তাদের কথায় বার্তায় আচরণে কার্যক্রমে, তো তারা তো সরকারে থাকলে তো সরকারের নিরপেক্ষতা বিঘ্নিত হবে। তো সুতরাং আমরা তো এখন আমি তো একটা কথা বলছি যে নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি তো সরকারকে এখন কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে এবং কেয়ারটেকারের মোডে ঢুকলে আপনাকে কোনো বিতর্কিত লোক কেয়ারটেকার সরকারে থাকতে পারেনি। তবে জামায়াতে ইসলামীর মত এই উপদেষ্টা পরিষদ দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব। এজন্য কাজের মাধ্যমে প্রতিনিয়ত নিরপেক্ষতার প্রমাণ দেওয়ার তাগিদ তাদের। নিরপেক্ষ তার প্রমাণ রাখতে হবে এবং তারা যে ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবেন সেই মর্মে তাদের ভূমিকার মাধ্যমে প্রমাণ রাখতে হবে। কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি যদি কেউ ঝুঁকে পড়েন অথবা তাদের ফেভারে যায় এমন কোনো বক্তব্য রাখেন, এমন কোনো আচরণ যদি করেন তাহলে তো তারা নিরপেক্ষতা হারাবেন। আর এনসিপি বলছে প্রয়োজন অনুযায়ী উপদেষ্টা পরিষদে পরিবর্তন হতে পারে, তবে নির্বাচনের আগেই যাতে সংস্কার ও বিচারের প্রতিশ্রুতি পূরণ হয়। যে রিফরমেশনগুলোর কথা বলা হয়েছিল যেটির মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, সেই জায়গাগুলো যদি গ্রহণযোগ্য করে ফেলতে পারে, সেই জায়গাগুলো যথাযথভাবে অ্যাড্রেস করে, তাহলে সেক্ষেত্রে উপদেষ্টা কমানো বাড়ানো সেগুলো প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নেবে। যেন মিড নাইট ইলেকশন না হয়, ভোট চুরির ইলেকশন না হয়,
আগে থেকেই যেন ডিসাইডিং ফ্যাক্টরগুলো নিশ্চিত না হয়, সেই জন্যই হচ্ছে আমরা চাই বিচার ও সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচনে যাক। এবি পার্টির চেয়ারম্যান মনে করছেন, শুধু সরকার নির্বাচনমুখী হলেই হবে না, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন বড় রাজনৈতিক দল ও আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ সহযোগিতা। ফেব্রুয়ারির ইলেকশনটার আমি থ্রেড দেখি অন্য জায়গায়। অন্যান্য রাজনৈতিক দল যদি মানে একটা ভীতিকর পজিশনে বা পরিস্থিতিতে পৌঁছায় যে তারা প্রভাবশালী বা বড় রাজনৈতিক দলের দ্বারা তারা বাধাগ্রস্ত হচ্ছে বা প্রশাসন সেখানে সঠিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না বা প্রশাসনের হস্তক্ষেপ সেখানে প্রপারলি হচ্ছে না, নিরপেক্ষ হচ্ছে না, তখন কিন্তু নির্বাচন নিয়ে একটা সংশয় তৈরি হবে। তবে জুলাই সনদ প্রকাশ হলে নির্বাচনী রোডম্যাপও সরকারের করণীয় অনেকটাই স্পষ্ট হয়ে যাবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অনেকেই অনলাইনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর সিডাপে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক সংলাপে তিনি এই অভিযোগ করেন। আসিফ নজরুল বলেন, সাংবাদিকতার কারণে নয়, 266 জন সাংবাদিকের বিরুদ্ধে করা সাধারণ মানুষের মামলায় 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যমে না হোক, সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে, ভিত্তিহীন, অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই। স্বরাষ্ট্র পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সাবস্ট্যান্টিভ এবং সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স না পেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। তারপর হয়েছে, অনেক ক্ষেত্রে হয়ে থাকতে পারে। আমাদের ব্যর্থতা না, এটা বলার প্রশ্নই আসে না, অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি লার্ন করার। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর 11টি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে 12,51,000 পরীক্ষার্থী। পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, ডেঙ্গু ও করোনার সংক্রমণের মধ্যে এবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা যেন নেওয়া যায় সেজন্য কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশে 2,797টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 10,55,000-এর বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 86,000-এর বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা 1,09,000-এর বেশি। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। ভাষান্টেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষা উপদেষ্টা বলেন, প্রশ্ন ফাঁস রোধে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফলও যত দ্রুত সম্ভব দেওয়া হবে বলেও জানান তিনি। করোনার ব্যাপারে যা আমাদের রিস্ক যতখানি অ্যাভয়েড করা যায় এবং তার জন্য যে বিধিমালা সেগুলো সব স্কুলগুলোকে অনেক আগেই সেগুলো তাদেরকে জানানো হয়েছে, সেন্টারগুলোকে, এবং সেই হিসেবে প্রতিটি ছাত্রছাত্রীর মুখে মাস্ক রয়েছে, হ্যান্ড স্যানিটাইজার এবং ওগুলোর সমস্ত ব্যবস্থা রয়েছে। একই সাথে সাথে আপনার যে ডেঙ্গুর ব্যাপারেও স্কুলগুলোকে সব নির্দিষ্ট করা হয়েছিল, যেখানে পানি যেখানে থাকতে পারে বা জঙ্গল সেগুলো সাফ করা। আমার ধারণা বহুলাংশেই সেগুলো তারা করছে। অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। তো আমার ধারণা এগুলো আমরা সফল হব সম্পূর্ণভাবে ঠিক করার জন্য। এদিকে সারা দেশেও একযোগে শান্তিপূর্ণ পরিবেশে সকাল 10টা থেকে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। শুরুর বেশ কিছু সময় আগে খুলে দেওয়া হয় প্রধান ফটক। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা এবং নিয়মকানুন মেনে প্রবেশের সুযোগ দেওয়া হয় শিক্ষার্থীদের। ডেঙ্গু ও করোনা সচেতনতায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি সচেতনতা। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 307টি কলেজ থেকে 115টি কেন্দ্রে মোট 1,02,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। নিরাপত্তায় পরীক্ষা কেন্দ্রে 200 গজের মধ্যে 144 ধারা জারি আছে। এবছর বরিশাল বিভাগে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা 53,000। সিলেটের সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালীন মনিটরিং এর জন্য বোর্ডের পক্ষ থেকে গঠিত হয়েছে 6টি অভ্যন্তরীণ ডিজিটালাইজ টিম। পরীক্ষার্থীরা হলে প্রবেশের পর থেকে কেন্দ্রের বাইরে অভিভাবকরা অপেক্ষায় ছিলেন চূড়ান্ত ঘণ্টার। কারো কারো মুখে ছিল উদ্বেগ, উৎকণ্ঠার ছাপ। এবার ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 79,000 পরীক্ষার্থী।
বরগুনায় ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু, কারণ খুঁজতে নড়ে চড়ে বসেছে আইইডিসিআর। এরই মধ্যে সংস্থাটির মাঠ পর্যায়ের গবেষণায় পাওয়া গেছে খাবার জন্য বৃষ্টির পানি ধরে রাখার পাত্রতেই জন্ম নিচ্ছে ডেঙ্গুবাহী এডিস মশা। এ অবস্থায় সুপেয় পানির সংকট নিরসনে ও বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপের আশ্বাস কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন জিয়াদ মাহমুদ। ডেঙ্গুর হটস্পট বরগুনা। হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, একই সাথে বড় হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থায় কারণ অনুসন্ধানে মাঠে নামে আইইডিসিআর এর গবেষণা দল। আইইডিসিআর এর অনুসন্ধানে পৌর শহরের ৩১% ও গ্রামের ৭৬% বাড়িতে বৃষ্টির পানি ধরে রাখার পাত্রে মেলে এডিসের লার্ভার উপস্থিতি। সদর এবং যে আমরা গিয়েছি যেখানে এফেক্টেড বেশি সেই সব এলাকায় সব প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে গিয়েছি সেখানেই দেখেছি পানিতে লার্ভা জমা আছে। এখন বৃষ্টিপাত বেশি হচ্ছে, সেটা পরবর্তীতে গিয়ে ডায়রিয়া একটা প্রকোপ দেখা দিতে পারে। সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা যে ব্যবস্থাগুলো নিতে পারি, পর্যাপ্ত স্যালাইন মজুদ রাখা, আমরা নিজের বাড়ি ঘরের আঙিনা পরিষ্কার রাখা। প্রশ্ন উঠছে, আশেপাশে এত পানির উৎস থাকলেও বাড়িগুলোতে বৃষ্টি পানি ধরে রাখার প্রবণতা কেন? স্থানীয়দের অভিযোগ, পানির স্তর নিচে নেমে যাওয়া, পানিতে লবণাক্ততা বৃদ্ধি, জলাশয় দখল ও দূষণে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। তাই সুপেয় পানি পেতে তাদের ভরসা বৃষ্টির পানি ধরে রাখা। পর্যাপ্ত পানি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে সাপ্লাই দেওয়া হতো, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকতো না, মানুষ কিন্তু পানি প্রিজার্ভ করতো না। রিসাইক্লিংয়ের জন্য যে প্রজেক্টটা তৈরি করেছে, এটা যদি চালু হয় তাহলে বরগুনা পৌরবাসী ময়লার এই জঞ্জাল থেকে রেহাই পাবে। লবণাক্ততাটাকে ডিটাচ করে যদি কোনোভাবে সেটাকে সুপেয় পানি হিসেবে গ্রহণ করা যায়, এ ধরনের প্রযুক্তিগত কোনো বিষয় সরকার গ্রহণ করতে পারে। এদিকে 2 দশক ধরে বন্ধ রয়েছে বরগুনার পানি শোধনাগারটি। পাশাপাশি 2021 সালে 6 কোটি টাকায় নির্মিত 2টি উচ্চ জলাধার থেকে সুপেয় পানি সরবরাহের কার্যক্রমও চালু হয়নি এখনো। এছাড়া 2021 সালে 16 কোটি টাকায় আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণ হলেও বন্ধ রয়েছে এটিও। কর্তৃপক্ষ বলছে, পরিকল্পনায় ঘাটতি থাকায় দেখা দিয়েছে নানা জটিলতা। এতে আলোর মুখ দেখেনি কোনো প্রকল্পই। প্রকল্প শুরু করার আগে যে ধরনের সম্ভাব্যতা যাচাই করতে হয়, এবং সেটা কিন্তু যথাযথভাবে করা হয়নি। এই কারণে এই প্রকল্পগুলো শেষ পর্যন্ত এটা আর চালু থাকেনি। এদিকে পাথরঘাটা উপজেলা ও সদরের 9 ও 10 নং ইউনিয়নে সুপেয় পানির সংকট প্রকট হওয়ায় রেইন হারভেস্টিং প্রকল্প চালু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সুপেয় পানির সংকট সমাধান ও বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসকের। কোস্টাল বেল্টের জন্য একটা প্রকল্প হাতে নিয়েছে, যে প্রকল্পতে আমরা 300 লিটার ট্যাঙ্কি দিচ্ছি, সেটা সবসময় এয়ার টাইট থাকে এবং ফিল্টারের মাধ্যমে পানিটা 3000 লিটারের ট্যাঙ্কিতে জমা হয়, এবং সেটা দেখা যাচ্ছে যে একটা পরিবারের জন্য 6 মাসের জন্য মোটামুটি অ্যাভেলেবল। বর্জ্য ব্যবস্থাপনা এবং আপনি যদি সেফ ড্রিঙ্কিং ওয়াটারের বিষয়টা বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি জনগণের যে বর্তমান যে সচেতনতার ঘাটতিটা আছে, সেটা মিটিয়ে তাদেরও আচার আচরণে পরিবর্তন আনতে হবে। আইইডিসিআর বলছে, বর্ষায় ডেঙ্গুর পাশাপাশি বাড়তে পারে ডায়রিয়ার প্রকোপ। তাই দ্রুত সময়ে সুপেয় পানির সংকট নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই পদক্ষেপের দাবি স্থানীয়দের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। বিএনপির সাথে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে সাক্ষাৎ শেষে কথা বলছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সংস্কারের কথা বলছে, তারা এখন বলতেছে আমরা তো ভিশন 2030 মধ্যে বলেছি যে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। এটা বিএনপির এই প্রপোজাল বিএনপি এখন স্টিক করতেছে। এখানে ঐক্যমত না থাকার কোনো কারণ তো নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। পরিকল্পিত বনায়নের লক্ষ্যে চলতি বছরের রাজধানী ও এর আশেপাশের এলাকায় 5 লাখ গাছ লাগানো হবে বলে জানিয়েছেন
পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর পূর্বাঞ্চলে বনায়ন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি আরও বলেন, সরকার পতিত জমি জিরো সাইল কর্মসূচির আওতায় সবুজায়নের উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়ন হলে বায়ু দূষণ হ্রাস পাবে। নগরবাসীর প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে জিরো সাইল কর্মসূচিতে এগিয়ে যাবার আশা ব্যক্ত করেন পরিবেশ উপদেষ্টা। একই সাথে বনায়নের জন্য বন অধিদপ্তর বিভিন্ন এলাকা ভিত্তিক কর্মপরিকল্পনা দেবে বলেও জানান রিজওয়ানা হাসান। আর এই কাজে ঢাকাবাসীকে এগিয়ে আসারও আহ্বান জানান উপদেষ্টা। এর আগে গাছের চারা রোপণ করে বনায়নের উদ্বোধন করেন তিনি। ঢাকায় শুধু থাকলেই হলো না, বসবাসের অযোগ্য নগরীগুলোর মধ্যে দেখলাম সবসময় দেখে আসছি যুদ্ধ বিধ্বস্ত দুইটা দেশের পরেই আমাদের অবস্থান। তো এটা তো আমাদেরকে বসে ভাবতে হবে যে কেন আমরা এই অবস্থানে পড়লাম। বন অধিদপ্তর আমাকে ঢাকার যে বিভিন্ন এলাকা আমরা ভাগ করি সেই বিভিন্ন এলাকা ধরে একটা কর্মপরিকল্পনা দেবে, যেটা আমরা সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করব এবং তারপরে আবার আপনাদের কাছে ফেরত আসবো জানাতে যে আসলে আমাদের যে উদ্দেশ্য তা কতটুকু আমরা সাধন করতে পেরেছি। নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি জাহাজ। সকালে খুলনা নেভাল বার্থে পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙা এই 3টি জাহাজ উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। প্রধান অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান বলেন, নিজস্ব সক্ষমতায় আধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণ ও সরঞ্জামাদি তৈরির মাধ্যমে নৌবহরকে আরও শক্তিশালী করা হচ্ছে। এর আগে অধিনায়কদের হাতে প্রধান কমিশনিং ফরম্যান তুলে দেন নৌবাহিনীর প্রধান। তরিকুল ইসলামের প্রতিবেদন। বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি ডাইভিং বোর্ড পানকৌড়ি, গাংচিল এবং মাছরাঙা বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে। পরবর্তী সময়ে চট্টগ্রামের বৃহস্পতিবার সকালে খুলনা নেভাল বার্থে জাহাজ 3টির উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানের রীতি অনুযায়ী বোটগুলোর অধিনায়কদের কমিশনিং ফরমান তুলে দেন তিনি। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ ও সরঞ্জামাদি তৈরির মাধ্যমে নৌবহরকে আরও শক্তিশালী করে তুলেছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণের ধারাবাহিকতায় আজ দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল এবং মাছরাঙা আমাদের নৌবাহিনীতে সংযোজিত হতে চলেছে। স্বাধীনতা যুদ্ধে নৌবাহিনীর অবদানের কথা উল্লেখ করে নৌবাহিনী প্রধান বলেন, নতুন এই ডাইভিং বোট সামুদ্রিক নিরাপত্তা ও অপারেশন সহ উদ্ধার অভিযান পরিচালনা এবং দুর্যোগ ও ত্রাণ তৎপরতায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে ডাইভিং বোটসমূহের এই কমিশনিং অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি কমান্ডার খুলনা নৌ অঞ্চল সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। 2021 সালের 10 জুন খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে 3টি ডাইভিং বোট নির্মাণ কাজ শুরু হয়। প্রয়োজনীয় টেস্ট ট্রায়াল শেষে গত 6 মে ডাইভিং বোটগুলো বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়। তরিকুল ইসলাম, এখন খুলনা। রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ও কর্মকর্তাদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনের মতো কলম বিরতি পালন করছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা। এতে বন্ধ স্বাভাবিক কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, আপনার কাছে জানতে চাই, কাস্টম কর্মকর্তাদের কলম বিরতি কর্মসূচি কতক্ষণ চলবে এবং এতে সেবা গ্রহীতারা কি বলছেন? দাখিল করতে হয়, তারপরে আমদানি রপ্তানি পণ্য চালানোর শুল্কায়ন হয়ে থাকে। তো যেহেতু দুপুর 12টা পর্যন্ত আজকে তারা কাজ করেছেন, তারপর থেকে কিন্তু সবাই টেবিল ছেড়ে চলে গেছেন এবং তবে সিএনএফ এজেন্টরা কিন্তু উপস্থিত আছেন এবং তাদের যেহেতু অনেকগুলো কাজ কিন্তু ফাইল ওয়ার্কগুলো তারা করতে পারছেন না, তাই তবে সকালবেলা কিন্তু ব্যাপক ভিড় ছিল এবং
প্রত্যেকটা টেবিলকে ঘিরে ছিল সিএনএফ এজেন্টদের অসংখ্য, প্রত্যেকটা টেবিলে তাদের উপস্থিতি ছিল বিপুল পরিমাণে। তবে এবং এক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম কাস্টমস হাউজের কিন্তু রাজস্ব কিন্তু আহরণ ব্যাহত হচ্ছে এবং প্রতিদিন গড়ে 200 থেকে 250 কোটি টাকা রাজস্ব আয় হয় এই আমদানি রপ্তানি পণ্যচালনা শুল্কায়নের থেকে, এবং সেটিও কিন্তু যথাযথভাবে কিন্তু তারা আদায় করতে পারছেন না। যেহেতু তারা কাজগুলো করতে পারছেন না, তাই ব্যাংকে তারা শুল্কও পরিশোধ করতে পারছেন না। এবং এক্ষেত্রে যদি একদিন 4 দিনের বেশি কিন্তু চট্টগ্রাম বন্দরে তারা পণ্য ফ্রি টাইমে রাখা যায় না, এবং এরপরে কিন্তু 4 গুণ হারে জরিমানা গুনতে হয়। তো আমদানিকারকদের কিন্তু আসলে এরই মধ্যে বিপুল পরিমাণ তাদের লোকসান গুনতে হচ্ছে, এবং ঈদের আগেও কিন্তু তারা কিন্তু কর্মকর্তা কর্মবিরতি পালন করেছেন, এবং এতে কিন্তু চট্টগ্রাম বন্দরেও কিন্তু এর একটা বিরূপ প্রভাব পড়ে এবং বন্দর অপসারণ কার্যক্রম ব্যাহত হয়। যেহেতু আমদানি পণ্য যদি ডেলিভারি কম হয়, তাহলে কিন্তু বন্দরে কন্টেনার জট তৈরি হয়ে যায়, এবং প্রতিদিন কিন্তু জাহাজ থেকে বিভিন্ন দেশ থেকে আমদানি পণ্য নিয়ে আসা কন্টেনার কিন্তু বন্দর ইয়ার্ডে নামানো হয় এবং ধারণ ক্ষমতা সেটি হচ্ছে 54,000 টিএস। তবে 20 থেকে 25% জায়গা কিন্তু খালি রাখতে হয় বন্দরকে তাদের অপারেশনাল কাজের জন্য, না হলে তাদের ট্রাক মুভমেন্ট, পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা, এইসব কাজগুলো ব্যাহত হয়। এবং প্রতিদিন গড়ে প্রায় 10,000 ট্রাক আমদানি এবং রফতানি পণ্য নিয়ে বন্দর থেকে বন্দরে যায়, এবং বন্দর থেকে পণ্য যেসব পণ্য ডেলিভারি সেগুলো নিয়ে যায় বেসরকারি আইসিডিতে। এক্ষেত্রে বন্দরের কার্যক্রমের প্রভাব পড়লে বেসরকারি আইসিডিগুলোর কার্যক্রমের প্রভাব পড়ে, এবং সার্বিক যে আমদানি রফতানি প্রক্রিয়ার সাথে যুক্ত যে সংস্থাগুলো আছে তাদের সবারই কিন্তু কাজে ব্যাঘাত ঘটে। এবং বন্দরে যদি আসলে পণ্যগুলো যদি ঠিকভাবে পণ্য যদি অনেক জমে যায়, তখন কিন্তু জাহাজ থেকে কন্টেনার ডেলিভারি, কন্টেনারগুলো হ্যান্ডলিং বা পণ্য ওঠানামায় তার একটি প্রভাব পড়ে। তো সিএনএফ এজেন্টরা এবং আমদানিকারকরা বলছেন আসলে চট্টগ্রাম বন্দর এবং কাস্টমস হাউস হচ্ছে রাজস্ব আহরণের অন্যতম মূল যোগানদার। তো এক্ষেত্রে যদি এই বড় শুল্ক স্টেশনে বা কার্যক্রম বন্ধ থাকে বা ব্যাহত হয়, তাহলে এর প্রভাব কিন্তু পুরো অর্থনীতিতে পড়ে, এবং তারা আসলে এনবিআর কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে এই সমস্যা সমাধানের। ইরান ও ইসরায়েলের মধ্যে শিগগিরই আবারও সংঘাতে জড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরানের বিপ্লবী গার্ড বলছে তাদের সেনারা বন্দুকের ট্রিগারে আঙুল দিয়ে রেখেছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর মন্তব্য করার একদিন পরে নেতানিয়াহুর পাশে দাঁড়ালেন ট্রাম্প। আরও জানাচ্ছেন তানভীর জনি। ইরান ও ইসরায়েল দুই পক্ষেরই দাবি তাদের নিজেদের শর্তেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পাশাপাশি দুই পক্ষই সংঘাতে নিজেদের জয়ী বলছে। তৃতীয় পক্ষ হিসেবে সংঘাতে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির কৃতিত্ব নিতে মরিয়া। মূলত ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব এবং হুমকির পরই উত্তেজনা কমতে শুরু করে মধ্যপ্রাচ্যে। তবে বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধবিরতি ভঙ্গুর, কারণ ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হলেও তাদের মধ্যে শান্তি চুক্তি হয়নি। আপাতত সংঘাত থামলেও দুই পক্ষই হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে উভয় পক্ষই, যা ক্ষুব্ধ করে তোলে ট্রাম্পকে। ইসরায়েলের উপর ব্যাপক ক্ষোভ ঝাড়েন তিনি। তবে ঠিক একদিন পরই আবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মহান নেতা বলে আখ্যা দেন ট্রাম্প। চলমান দুর্নীতি মামলা থেকে নেতানিয়াহুকে রক্ষার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে ইসরায়েলের এমন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হাস্যকর। মামলা এবং বিচার প্রক্রিয়া অবিলম্বে বাতিল করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। এমন অবস্থায় আবারও বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প। নেটো শীর্ষ সম্মেলনের সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যে কোনো সময় আবারও শুরু হতে পারে সংঘাত। They fought very, very hard and very viciously, very violently, and they were both satisfied to go home and get out. And can it start again? I guess someday it can. It could maybe start soon. নেটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প আশ্বস্ত করে বলেন, আগামী সপ্তাহেই পরমাণু ইস্যু নিয়ে ইরানের সঙ্গে ফের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে চুক্তি নিয়ে খুব একটা আগ্রহী না ওয়াশিংটন। We're going to talk to them next week with Iran. We may sign an agreement. I don't know. To me, I don't think it's that necessary. I mean, they had a war, they fought. Now they're going back to their world. I don't care if I have an agreement or not. এদিকে ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর শত্রুপক্ষকে সতর্ক করে বলেন, কেউ যদি ভুলেও ইরানকে লক্ষ্যবস্তু বানায় তাহলে তাদের শক্ত জবাব দেয়া হবে। دستشون روی
ماشه است اگر خطایی از طرف دشمن صورت بگیره حتما مثل 12 روز گذشته مقابله مثل جانانه انجام خواهیم داد. এদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইরানি দূতাবাসের কাছে সমাবেশ করে হিজবুল্লাহ গোষ্ঠীর সমর্থকরা 12 দিনের সংঘাতে ইরানের জয় দাবি করে উদযাপন করে তারা। قل جزء من الوفا لدولة اللي وقفت معنا من 40 سنة لهلا ضد الظلم ضد الاستبداد ضد الاحتلال. الشعب الإيراني للسيد علي الخامنئي عجل الله يقويه والله ينصره على أعداء والله يكسر إسرائيل وأعوانه। যুদ্ধবিরতির পর কিছুটা স্বস্তি ফিরেছে মার্কিন শেয়ার বাজারে। নাসদাক ও S&P 500-এর শেয়ার দর বেড়েছে যথাক্রমে 0.33 এবং 0.2%। এনভিডিয়ার বাজার মূল্য রেকর্ড $3.75 ট্রিলিয়ন উন্নীত হয়েছে, যার মাধ্যমে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে রূপান্তরিত হয়েছে এনভিডিয়া। তানভীর জনি, এখন বিশ্ব। ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে তেহরানে অবস্থান করা 28 বাংলাদেশি নাগরিক প্রথম দফায় দেশে ফিরেছেন। বুধবার দুপুরে তারা তেহরান থেকে সড়কপথে পাকিস্তানের করাচির উদ্দেশ্যে রওনা দেন। প্রত্যাবাসিত এসব বাংলাদেশি করাচি থেকে বিমান যোগে দুবাই হয়ে শুক্রবার নাগাদ ঢাকায় ফিরবেন। এখন পর্যন্ত ইরান থেকে দেশে ফেরার জন্য 250 বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। এসব বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে। তবে যুদ্ধবিরতি ঘোষণায় নিবন্ধন করা অনেকেই তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। এর আগে গত সপ্তাহে পাকিস্তানের কাছে দেশে ফিরতে ইচ্ছুক 92 জন বাংলাদেশের তালিকা হস্তান্তর করলে পাক সরকার আটকে পড়া বাংলাদেশিদের করাচি হয়ে ঢাকা ফেরার অনুমোদন দেয়। শীর্ষ সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে মাত্র 2 বার উল্লেখ করা হয়েছে ইউক্রেনের নাম, যদিও কোথাও উল্লেখ নেই দেশটিকে সদস্য পদ প্রদানের বিষয়। ডোনাল্ড ট্রাম্পের মার্কিন মসনদে প্রত্যাবর্তনের পর পালা বদলের হওয়ায় সম্মেলনের ওয়ার্কিং মিটিংয়েও আমন্ত্রণ জানানো হয়নি জেলেনস্কিকে। যদিও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে যুদ্ধ বন্ধের আশ্বাস পেয়েছেন ইউক্রেনীয় সরকার প্রধান। নাফিয়ার মানবরণের প্রতিবেদন। এবারের ন্যাটো শীর্ষ সম্মেলনের অন্যতম এজেন্ডা ছিল ইউক্রেন ইস্যু। মিত্রদের সঙ্গে এই বিষয়ে আলোচনায় হেগ শহরে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোটের এই সম্মেলনের যৌথ বিবৃতিতে মাত্র 2 বার উল্লেখ করা হয়েছে ইউক্রেনের নাম। গেল বছরের সম্মেলনেও যৌথ বিবৃতিতে ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তির প্রসঙ্গ তোলা হয়। তবে এবার সান্ত্বনা পুরস্কার হিসেবে দেশটিকে সহায়তার বিষয়টি ফের জানালো ন্যাটো। সঙ্গে সামরিক খাতে সরাসরি সহায়তা চালু রাখার বিষয়ে দেয়া হয়েছে আশ্বাস। রুশ সংবাদ সংস্থা আরটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই তথ্য। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের দাবি, যুক্তরাষ্ট্র, তুরস্ক, স্লোভাকিয়া ও তার দেশ জেলেনস্কিকে সম্মেলনে আমন্ত্রণ জানানোর বিপক্ষে ছিল। তাই অনানুষ্ঠানিক নৈশভোজ ছাড়া কোনো ওয়ার্কিং মিটিংয়ে উপস্থিত ছিলেন না ইউক্রেনের সরকার প্রধান। যদিও সাইডলাইনের বিভিন্ন অনুষ্ঠানে ওয়ানম্যান আর্মি হিসেবে লড়ে গেছেন জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে 50 মিনিট বৈঠক করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। 4 মাস আগে হোয়াইট হাউস সফরে সামরিক ধাঁচের পোশাক পরলেও সমালোচনার মুখে এবার জেলেনস্কির পরনে ছিল স্যুট স্টাইল জ্যাকেট। বৈঠকটিকে দীর্ঘ ও গঠনমূলক হিসেবে উল্লেখ করেন জেলেনস্কি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধ বন্ধে শীঘ্রই রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন তিনি। I think I'd like to see an end to this. I do. I think what I took from the meeting couldn't have been nicer, actually. But I took from the meeting that he'd like to see it end. I think it's a great time to end it. I'm going to speak to Vladimir Putin and see if we can get it ended. ইউক্রেনকে যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধোঁয়াশা ছড়িয়েছেন ট্রাম্প। তার দাবি, সংকটের মধ্যেও তেল আবিবকে প্যাট্রিয়ট মিসাইল সরবরাহ করছে ওয়াশিংটন। তাই কিয়েভকে মিসাইল সরবরাহ করা সম্ভব কিনা তা পর্যালোচনা করা হবে। We do want to have the anti-missile missiles, okay, as they call them, the Patriots, and we're going to see if we can make some available. You know, they're very hard to get. We need them too. We were supplying them to Israel. এদিকে সম্মেলন শেষে নেদারল্যান্ডস থেকে ফ্রান্সে যান ইউক্রেনীয় প্রেসিডেন্ট, যেখানে আগ্রাসন অপরাধ বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনে কাউন্সিল অফ ইউরোপের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সই করেন তিনি। ভ্লাদিমির পুতিন সহ রুশ নেতৃত্বকে বিচারের কাঠগড়ায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। Every Russian war criminal faces justice, including Putin. Importantly, they are also the result of Europe's commitment to justice, to holding evil accountable not just by force,
but by law. এছাড়াও প্রায় 3.5 বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের ক্ষয়ক্ষতি লিপিবদ্ধ করার কাজ করছে কাউন্সিল অফ ইউরোপ। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এখন ঢাকা শেষ করার আগে আরেকবার শিরোনামগুলো জানিয়ে দেব। শহীদ আবু সাইদ হত্যা মামলার 30 জনের সম্পৃক্ততা মিলেছে, তদন্ত শেষ, ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হতে পারে আজ। নির্বাচনে অনিয়মের মামলায় গ্রেপ্তার হাবিবুল আবারকে 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ, কিছুক্ষণের মধ্যে তোলা হতে পারে আদালতে। বিতর্কিতদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে করার দাবি বিএনপির, নিরপেক্ষতার প্রমাণ চায় জামায়াত। নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি, তো সরকারকে এখন কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে। তারা যে ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবেন সেই মর্মে তাদের ভূমিকার মাধ্যমে প্রমাণ রাখতে হবে। সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, 11 বোর্ডে 12.5 লাখের বেশি পরীক্ষার্থী। কেন্দ্রগুলোতে ডেঙ্গু করোনা মোকাবেলায় নির্দেশনা। বন্দুকের ট্রিগারে ইরানি সেনাদের আঙুল, বিপ্লবী গার্ডের হুঁশিয়ারি, ফের সংঘাতের শঙ্কা। কঠোর মন্তব্যের একদিন পর নেতানিয়াহুর পাশে ট্রাম্প। শেষ করছি এখন ঢাকা এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।